অবশেষে কি সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো যেটার দিকে গোটা বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে? অবশেষে কি ইডি সিবিআই এর বিগেস্ট অপারেশন তাদের হিস্ট্রি হতে চলেছে, এবং সেটাও এই পশ্চিমবঙ্গের বুকে? অবশেষে কি সেই মারাত্মক ফেরেববাজ এই রাজ্যের সব থেকে বড় ডাকাতটাকে তোলার ফাইনাল অপারেশন শুরু হতে চলেছে? এই প্রশ্নগুলো উঠছে কারণ মিডিয়াতে যে খবর প্রকাশিত হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই প্রশ্নগুলো উঠছে তার কারণ মিডিয়াতে যে খবর সামনে আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। কলকাতায় কি ইডি সিবিআই এর বড় অভিযান হবে? পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। গত 2-3 দিন ধরে দিল্লি থেকে নাকি অন্তত 200-র বেশি অফিসার, ইডি সিবিআই অফিসার এসে হাজির হয়েছেন। এবং এবং আইবি সূত্রে যেসব রিপোর্ট পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক শিবির সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে কলকাতার বুকে এবার বিগেস্ট অপারেশন হতে চলেছে। কি বলছে এই মিডিয়া রিপোর্ট আপনাদের একটু পড়ে শোনাই। আমি একদম ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনে 200-র বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাঁদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। আমার কথা নয়, মিডিয়া রিপোর্ট বলছে। এবং নিচের দিকে যে অংশটা ইয়েলো মার্ক করে দিয়েছি সেইখানটা একবার ভালো করে দেখুন। বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। দেখুন, প্রতীক জৈনকে যে দিল্লিতে ডেকে পাঠানো হবে, এবং শুধু প্রতীক জৈন নয়, আইপ্যাকের আরও যে দুজন ডিরেক্টর রয়েছে তাদেরকেও যে ডেকে পাঠানো হবে, এটা মোটামুটি সকলেই নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সকলেই একটা প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে যা চলছে সেটার থেকে কি ইডি সিবিআই তাদের যে ভাবমূর্তি জায়গাটা রয়েছে সেটাকে বার করে আনতে পারবে? কেননা এখানে যেটা দেখা যাচ্ছে, গুন্ডামি মস্তানি সমস্ত কিছু ইডি সিবিআই আধিকারিকদের বিরুদ্ধেই হচ্ছে। এবং সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয় তারা বলেন যে হ্যাঁ, ইডি সিবিআইয়ের যা কিছু দাদাগিরি আছে না, পশ্চিমবঙ্গের বর্ডারটা পেরোলেই সেগুলো খতম হয়ে যায়। পশ্চিমবঙ্গে যখনই ঢোকে তারা কাগুজে বাঘ থেকে ইঁদুরে পরিণত হয়ে যায়। তাদের হাত পা যেন কোথাও বেঁধে রাখা আছে, এটা কি নাকি সেটিং বলা হয়। কেউ বলেন পিসি ভাইপো এতটাই শক্তিশালী যে ইডি সিবিআইও তাদের কাছে থরথর করে কাঁপে। এবং সব থেকে বড় কথা, এই যে আইপ্যাক কাণ্ডটি ঘটলো, যেখানে মমতা ব্যানার্জি তার দুই পুলিশ সঙ্গী মনোজ ভার্মা এবং রাজীব কুমারকে নিয়ে ফাইল ডাকাতি করে নিয়ে এলো ইডি আধিকারিকদের হাত থেকে, সেইটা যদি প্রেসিডেন্ট সেট হয়ে যায়, গোটা ভারতবর্ষে ইডির কি অবস্থা হবে? যেখানে তদন্ত করতে যাবে এবার তো এবার ঝাঁটা লাঠি নিয়ে তাদেরকে তারা করবে, এবং ইডি সিবিআই এর যে সাংবিধানিক জায়গা আছে সেটাই ধ্বংস হয়ে যাবে। আর সেই জন্যই কি অপারেশন, নাকি সুসময় সমাগত? সকলেই যেটা বলছিলেন, যেটা আমরাও বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছিলাম, বারবার আপনাদের বলছিলাম, ধৈর্য ধরুন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ হতে চলেছে। সেই সঠিক সময়টা কি সমাগত হয়েছে? এখানে সমস্ত কিছু পেরিয়ে মকর সংক্রান্তি পেরিয়ে গেছে, এবার আলটিমেট অ্যাকশনটা হচ্ছে। কেননা ভোটের আগে যদি সব থেকে বড় ফেরেববাসটাকে ইডি সিবিআই কবজা করতে না পারে, তিহারের মাটিতে গড়াগড়ি খাওয়াতে না পারে, এই বাংলায় সমস্ত কিছু জলাঞ্জলি চলে যাবে। আর সেই জন্যই কি এই অপারেশন হতে চলেছে? নাকি নাকি তার থেকেও বড় কথা, আপনারা জানেন যে এই নিয়ে ইডি যে মামলা সুপ্রিম কোর্টে করেছে সেটা আগামী কাল শুনানি আছে, সেটা ডিটেলসও একটু পরে দিচ্ছি।
সেইখানে সেইখানে বড় কোনো যদি অর্ডার চলে আসে, সেখানে ইডি সিবিআইয়ের ফরে যদি কোনো কিছু রিপোর্ট চলে আসে, তাহলে সেই জায়গা থেকে কি অ্যাকশন শুরু হবে, নাকি এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই? আসলে এই রাজ্যে চোর ছেঁচোর বাটপারে ভরে গেছে, যেদিকে তাকাবেন। আগে 14 বছর আগে, 15 বছর আগে একটা বিড়ি 7বার নিভিয়ে খেত, তারা সব আজকে 5 মহলা বাড়ির মালিক হয়ে গেছে, সবাই কোটি কোটি কোটিপতি হয়ে গেছে, সাধারণ মানুষ দুঃসহ জায়গায় চলে গেছে। আর এই তোলামূল নেতারা, এরা দুর্নীতি করে সেই দুর্নীতির টাকায় ফুলে ফেপে একদম লাট সাহেব হয়ে গেছে। এদের ছোটোখাটো চিংড়ে পটাশ যেসব নেতা আছে, তাদেরও কোটি কোটি টাকার সাম্রাজ্য, বিদেশি ব্যাংকে টাকা রয়েছে। এবার সেই সব চোর চিটিংবাজ ফেরেববাজগুলোকে শায়েস্ত করার ব্যবস্থা শুরু হয়েছে, এবং সেই জন্যই এত বড় অপারেশন হচ্ছে। এটা নিয়ে জল্পনা বাড়ছে, তার কারণ হচ্ছে এটাই একবারে ডিরেক্টলি কিন্তু করা হয়নি। এর আগে দুটো মারাত্মক স্টেপ করা হয়েছে, এবং সেই দুটোও কিন্তু এই জল্পনাকে যথেষ্ট ধোঁয়া দিচ্ছে। নাম্বার 1 স্টেপ, যেটা সঙ্গে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম। আইপ্যাক কাণ্ডের পর রাজ্যে আনা হলো সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স। আপনারা জানেন যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, আদার জওয়ান যারা রয়েছেন, তারা পশ্চিমবঙ্গে থাকে, তাদের একটা বড় ব্যাটালিয়ান রাজারহাটের দিকে আছে। কিন্তু এবার তার সঙ্গে যুক্ত করা হলো এই সিআরপিএফ এর RAF যে আছে, তাদেরকেও যুক্ত করা হলো, এবং তাদের সেটা সঙ্গে থাকবে সেটা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম। অর্থাৎ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তারা প্রস্তুত। অর্থাৎ এই রাজ্যে পুলিশ দিয়ে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে, পুলিশকে কার্যত নির্লজ্জ দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যাদের আইন রক্ষা করার কথা তাদেরকে দিয়ে আইন ভঙ্গের যে কাজ করা হচ্ছে, এবার তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করার জন্যই কি এই স্টেপটা করা হলো। অন্যদিকে স্টেপ নাম্বার 2 যেটা করা হয়েছিল, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিরাপত্তা বাড়ানো হলো ইডির দপ্তরের। সিজিও কমপ্লেক্সের 2 গেটের পাহারায় এবার কেন্দ্রীয় বাহিনীর বাড়তি জওয়ান। ওটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে আইপ্যাক কাণ্ডের পর, এই তো তৃণমূল বলে দিয়েছিল, মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে ব্লকে ব্লকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এরা যেরকম ছেঁচোর বাহিনী, আমরা দেখেছিলাম নারদা কাণ্ডে যখন ওই 4 মূর্তিমানকে গ্রেপ্তার করেছিল সিবিআই, যেখানে মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসে ধর্ণা দিয়েছিল, সেই সময় কি উত্তাল পরিবেশ তৈরি করে দিয়েছিল এই তৃণমূলের হারমাত বাহিনীগুলো। সেই জায়গা থেকে এবার সরাসরি মমতা ব্যানার্জি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন ইডির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে চুরি ডাকাতির মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিলেন। ফলে মনে করা হচ্ছিল যে এই হারমাত বাহিনীকে লেলিয়ে দেওয়া হবে, এবং ইডিকে বেকায়দায় ফেলা হবে। ইডি অফিসিয়াল যারা রয়েছে তাদের প্রাণনাশের শঙ্কা হতে পারে, সেই জায়গা থেকেই কি এটা করা হচ্ছিল। কিন্তু এখন যেহেতু পরপর ঘটনাগুলো ঘটছে, তাতে বোঝা যাচ্ছে যে হাই প্রোফাইল বহু রাঘব বোয়ালকে এবার কিন্তু ইডি সিবিআই নিজেদের জালে তুলতে চলেছে, এবং যে মুহূর্তে তোলা হবে সেই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই জায়গায় পুলিশি হেল্প কার্যত পাওয়া যাবে না, উল্টে পুলিশ এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইডি সিবিআইকে হেনস্থা করতে পারে। অতীত অভিজ্ঞতা, রাজীব কুমারকে অ্যারেস্ট করতে যাওয়ার সময় অভিজ্ঞতা, বা শাহজাহানকে যখন রেড করতে যাওয়া হয়েছিল সেই সময়ের অভিজ্ঞতা, এমনকি আইপ্যাকের অভিজ্ঞতা কিন্তু সেই কথাই বলছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে সিজিও কমপ্লেক্সে এসে কেউ যাতে মাতব্বরি করতে না পারে, সেখানে করতে গেলে ডান্ডার সাইজ যে কি এবং ডান্ডার শক্তি যে কি সেটা বুঝিয়ে দেওয়া হবে। সেই জন্যই কি এই প্রিকশনটা নেওয়া হচ্ছে। এই জল্পনাটা আরও বাড়ছে, তার কারণ হচ্ছে এই যে আইপ্যাক কাণ্ড হয়েছে, যেখানে কয়লা পাচার, হাওয়ালার টাকা, যেটা আইপ্যাক রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজে লাগিয়েছে গোয়া ইলেকশনে বলে অভিযোগ উঠছে, সেই জায়গাতে কয়লা পাচার কাণ্ডটাই কিন্তু মূল জায়গা, এবং সেখানেই সব থেকে বড় ফেরেববাজটা যুক্ত আছে। এর মাথা হচ্ছে ওই সব থেকে বড় ডাকাতটা, এমনটাও কিন্তু জল্পনা। এবার দেখুন, ওই আইপ্যাক কাণ্ড হওয়ার পর ইডি কিন্তু হাত গুটিয়ে বসেনি। একদিকে যেরকম মামলা চলছে, আইনি প্রসেস চলছে, সেগুলো যা চলার চলছে, তার পাশাপাশি জাল কিন্তু গোটাচ্ছে। আরও ছজন ব্যবসায়ী বলা হচ্ছে, বেসিক্যালি কয়লা মাফিয়া, যারা ওই ফেরেববাস্টার হয়ে এই মাফিয়াগিরিটা করে, সমস্ত টাকাটা তোলে, গ্রিন করিডর করে ফেরেববাস্টার কাছে পৌঁছে দেয়, তারপর সেগুলো হাওয়ালার মাধ্যমে বিদেশে চলে যায়, এবং সেই জন্য বারবার ওই ফেরেববাসটাকে দুবাই, মালয়েশিয়া ছুটে যেতে হয় নিজের ওই সাম্রাজ্যকে হিসেব নিকেশ করার জন্য। সেই মাফিয়াদের এবার কিন্তু এক এক করে ডাকা শুরু হয়েছে। ইতিমধ্যে একজনের জবানবন্দি নিয়ে নেওয়া হয়েছে, এবং বাকিদেরও নেওয়ার কাজ শুরু হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা শোনা যাচ্ছে, এদের অনেককেই শুধুমাত্র কলকাতায় ডাকা নয়, প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে। অর্থাৎ
কয়লা পাচার কাণ্ডে আটঘাট বাঁধছে এবং ফাইনাল প্যাডেলে যে ইডি পা দিয়েছে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এই সব কাণ্ড যখন ইডি করছে তখন মহামান্য সুপ্রিম কোর্টের দিকেও কিন্তু নজর থাকবে, কেননা আইপ্যাক কাণ্ড নিয়ে যে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে ইডি করেছিল, ফাইনালি তার ডেট পাওয়া গেছে আগামীকাল। সেটার হিয়ারিং হতে চলেছে আগামীকাল সকাল 11:30 থেকে এর হিয়ারিং হওয়ার কথা রয়েছে। এবং দুই মাননীয় বিচারপতি, মাননীয় প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় মনু ভাই পাঞ্চলি, এই দুই মহান বিচারপতি, এই দুই মাননীয় বিচারপতি, তাদের ডিভিশন বেঞ্চে এর হিয়ারিং হবে। ফলে 11:30 থেকে গোটা বঙ্গবাসীর চোখ কিন্তু দিল্লির দিকে থাকবে, সুপ্রিম কোর্টের দিকে থাকবে। সেখানে কি নির্দেশ দেওয়া হয়, গরমা গরম টপিক সেখানে রয়েছে। একের পর এক মারাত্মক অভিযোগ, 17খানা অভিযোগ মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গদের বিরুদ্ধে রয়েছে। ডাকাতির অভিযোগ রয়েছে, তথ্য ছিনিয়ে নেওয়া, তদন্ত প্রভাবিত করা, ইডি আধিকারিকদের হেনস্থা করা, ইত্যাদি ইত্যাদি 17খানা অভিযোগ, মারাত্মক অভিযোগ রয়েছে। এবং সেই সংক্রান্ত কোনো হিয়ারিং আজকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে ইডি করতে চায়নি। তৃণমূল খুব উৎকণ্ঠায় ছিল, তৃণমূল খুব আগ্রহী ছিল যে এই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যদি কোনো অন্তর্বর্তীকালীন রায় তারা বার করে নিয়ে আসতে পারে, কোনো রক্ষা কবচ বার করে নিয়ে আসতে পারে, সেই জন্য বারবার এই মামলাটা শুনানি করানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ইডির তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে না, এটা মহামান্য সুপ্রিম কোর্টে গেছে, সেখানেই হিয়ারিং হবে। ফলে সুপ্রিম কোর্টে যে এখানে ভালো রকমের ব্যাটিং হবে। আজকে যেভাবে কার্যত তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যেসব আইনজীবী ছিল তাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে, তাদেরকে কোনো কথা বলতে দেয়নি, তাদেরকে কোনো স্কোপ দেয়নি। দিল্লিতে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে যে কি নাকানি চোবানি খাওয়াবে সেই নিয়ে জল্পনা বাড়ছে। ফলে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আগামী বেশ কয়েকদিন হতে চলেছে। আগামীকাল যদি ইডির হাত পা বেঁধে না দেয় মহামান্য সুপ্রিম কোর্ট, যেটা চান্স খুবই কম রয়েছে, কেননা যেভাবে মামলাটাকে সাজানো হয়েছে বা যে তথ্য প্রমাণ অলরেডি সেখানে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ইডির হাত পা বাঁধার খুব একটা জায়গা নেই। কিন্তু তবুও মাননীয় বিচারকরা যেটা বলবেন, বিচারের শেষ কথা সেটাই, এখন থেকে তো সেটা নিয়ে স্পেকুলেট করা যায় না। কিন্তু আইনজীবী মহল বলছে ইডি খুব অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং আগামীকাল যদি সত্যিই কোনো কঠোর সিদ্ধান্ত মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনো রকম রক্ষা কবচ মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গ উপাঙ্গদের জন্য না দেয়, তাহলে কি ইডির বিগেস্ট অপারেশনটা শুরু হয়ে যাবে। আর সেই জন্যই এখন থেকে পুরোপুরি প্রস্তুতি। একদিকে একের পর এক 200-র বেশি আধিকারিক ঢুকিয়ে দিচ্ছে, একদিকে সিআরপিএফ এর আরএএফ কে র্যাফ বাহিনীকে তৈরি রেখে দিচ্ছে, আর একদিকে সিজিও কমপ্লেক্সে সেখানে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের তৎপরতা আরও বাড়ানো হচ্ছে। অন্যদিকে এই যে মাফিয়া, কয়লা মাফিয়ারা রয়েছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ, এই সমস্ত যে হচ্ছে, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে মাহেন্দ্রক্ষণ এসে গেছে। সত্যিই সেটা এক্সিকিউট হবে কিনা সেটাই দেখার। কিন্তু যদি না হয়, বাংলা এবং বাঙালির যে হতাশটা হবে, সেই হতাশার যে রাজনৈতিক প্রভাব পড়বে, আমার মনে হয় না 2026-এর নির্বাচনের আগে সেই রিস্কটা কেউ নেবে। উল্টে যেটা শোনা যাচ্ছিল 2026 জেতার জন্য সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগানো হবে, তার প্রিপারেশন পুরোপুরি যে হয়ে গেছে এই তামঝাম দেখে, সেটা কার্যত নিশ্চিত হওয়া যাচ্ছে। কি বলবেন, যতখানি গড় যাচ্ছে শেষ পর্যন্ত বর্ষাবে, নাকি আবারও সেই একই জিনিস টাইম পে টাইম চলবে? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।